কেন বলছেন, কেন লিখছেন তিনিই ভালো বলতে পারবেন। আমার বক্তব্য যেটা, যে আমি আজকের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। এগুলো তো একটা ভিক্ষাবৃত্তি। যুব সমাজকে নষ্ট করার একটা কর্মসূচি। এটাও কিন্তু কেবলমাত্র ভোট রাজনীতি। মানুষের নেতা হওয়ার ইচ্ছে প্রত্যেকেরই থাকে। সব মানে এটা একটা সহজাত প্রবৃত্তি। যদি কখনো আমারও জীবনে যদি সুযোগ আসে, মানুষের নেতা হব মনের ভক্তির সাথে, যে আমি এই দলে যোগ দিলাম, এই কারণে যোগ দিলাম, বাংলার কর্মসংস্থান করতে পারবো, এজ রিল্যাক্সেশন দিয়ে আগামী দিনে বেকার যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে পারবো। চোর পার্থ চ্যাটার্জিদের মতো কোটি কোটি টাকা ইনকাম করে 4,000 কোটি টাকার শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, 559 কোটি টাকা উদ্ধার হয়েছে। তাহলে বাকি টাকা গেল কোথায়? এর এত কিছু সত্ত্বেও মুখ্যমন্ত্রী এসআইএন নিয়ে রাজনীতি করতে পারছেন না। আমি বলবো ঠিক আছে, রাজনীতি আপনি করুন, তাহলে যেখানে আপনার আমলে বাংলার যোগ্য শিক্ষাকর্মীরা শিক্ষকরা প্রতারিত হয়েছে, আপনি যান সুপ্রিম কোর্টে। দাদা, একেবারে বর্তমানে রাজ্যের পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষক আপনারা আন্দোলন করলে পুলিশ আপনাদের গায়ে হাত দিচ্ছে থেকে শুরু করে আপনাদের 26,000 প্যানেল বাতিল। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর জন্য যাচ্ছেন কোর্টে প্লিট করতে, বেকার ভাতা, নতুন প্রকল্প বাংলার যুবসাথী একেবারে তড়িঘড়ি এগিয়ে আনছেন 15ই আগস্টের বদলে 1 এপ্রিল। আপনাদের জন্য কি করলেন মুখ্যমন্ত্রী? না, প্রথমেই তো আরজি করের যে নির্যাতিতা আমার বোন তিলোত্তমা যেভাবে পৃথিবী ছেড়ে চলে গেল, তার সঙ্গে যে পাশবিক অত্যাচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ন্যায় বিচার পেল না। মুখ্যমন্ত্রী আরজি কর নিয়েও যদি সুপ্রিম কোর্টে যেত বা তদন্তে সহযোগিতা করে রাজ্যে তার যে সিআইডি, কলকাতা হাইকোর্ট ন্যায় বিচার দিলে বাংলার মানুষ বেশি খুশি হতো। এসআইআর নিয়ে তিনি যে গিয়েছেন, যেতেই পারেন, কিন্তু তার মধ্যে বেশি করে রয়েছে রাজনীতি, ভোট রাজনীতি। আর শিক্ষক নিয়োগ দুর্নীতি 26,000-এর মধ্যে যারা আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা, যাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছিল অ্যাফোর্সেড পোস্টে, সেই পরীক্ষা তো হয়নি বা সেই সিলেকশন হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর মাননীয় সুপ্রিম কোর্টে যাবারও প্রয়োজন ছিল না যদি আনটেন্টেড শিক্ষাকর্মী এবং শিক্ষকদের যোগ্যদের তালিকাটা দিয়ে দিত। এবং তিনি যে ভোট রাজনীতি করছেন তার প্রমাণ তো এখানেই, যে তার আমলে চাকরি চুরি হয়েছে। তাহলে তিনি যান না, সুপ্রিম কোর্টে যাক, যে এই হলো আমার আনটেন্টেড শিক্ষকদের তালিকা, যাদেরকে কোর্ট বিদ্যালয়ে পাঠিয়েছে, এদের চাকরিটা বাঁচানো হোক। তা যাবেন না, তার কারণ ওই যাদেরকে টাকা দিয়ে মূলত চাকরিটা দেওয়া হয়েছিল তারা গোসা করবে। তারা তাদের যে চোর নেতাগুলো, চাকরি চোর, সমস্ত অংশের চাকরি চোর নেতাগুলোকে কলার ধরবে, গাছে বাঁধবে, সেই আশঙ্কা থেকে তিনি যাচ্ছেন না। সুতরাং যা দেখছেন এসআইআর নিয়ে, এটা সম্পূর্ণ ভোট রাজনীতি। বিশেষ করে বলি, যোগ্য শিক্ষাকর্মী 3394 জন, কোনো অপরাধ নেই, তাদের বেতন বন্ধ, তাদের পরিবারগুলোর কি হাহাকার, লোন দিতে পারছে না, ব্যাংক থেকে নোটিশ আসছে, বাচ্চাদের খেতে দিতে পারছে না। এর এত কিছু সত্ত্বেও মুখ্যমন্ত্রী এসআইএন নিয়ে রাজনীতি করতে পারছেন না। আমি বলবো ঠিক আছে, রাজনীতি আপনি করুন, তাহলে যেখানে আপনার আমলে বাংলার যোগ্য শিক্ষাকর্মীরা শিক্ষকরা প্রতারিত হয়েছে, আপনি যান সুপ্রিম কোর্টে। সুতরাং যা দেখছেন সবই রাজনীতি। আচ্ছা, এবার মুখ্যমন্ত্রী বাংলার যুব সাথী নতুন প্রকল্প একেবারে ঘোষণা করলেন। যারা বেকার রয়েছেন তাদের তিনি দেহাটা করে দেবেন প্রতি মাসে টানা 5 বছর। তাহলে কি এবার চাকরিহারারা বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে? না না, আমি বলছি যে যুব সাথী দিন না, ওই যে 1500 টাকা কি দিচ্ছেন ভিক্ষা, তাদের এককালীন টাকা দিন 50,000, সেই টাকা দিয়ে তারা ক্ষুদ্র শিল্প গড়ে তুলবে ঘরে ঘরে। চাইনিজ যারা চীনে, আপনি যদি চর্চা করে দেখেন, যে ক্ষুদ্র শিল্প নিজের ঘরের নিজে শিল্প গড়ে তুলবে, যার কারেন্টের জন্য অন্য বিদ্যুৎ বিলের জন্য কারো ছাড়পত্র নেওয়ার দরকার হবে না, সরকারের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। তাহলে এককালীন দিন, এগুলো তো একটা ভিক্ষাবৃত্তি। যুব সমাজকে নষ্ট করার একটা কর্মসূচি। এটাও কিন্তু কেবলমাত্র ভোট রাজনীতি। এর মধ্যে বাংলার যুব সমাজের উন্নয়নের কোনো জায়গা নেই। এখানে আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মীদের মুক্তির কোনো পথ নেই, কর্মসংস্থানের কোনো পথ নেই,
শিল্পায়নের কোনো কথা নেই, এগুলো কেবলমাত্র ভোটের পলিটিক্স। আর টাকা দেওয়ার ক্ষেত্রে আমার বক্তব্য, ক্ষুদ্র শিল্প গড়ে উঠুক। মুখ্যমন্ত্রী শিল্পায়নে ব্যর্থ হয়েছেন, সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছেন। সুতরাং টাকা দিলে এককালীন দিক, ব্যবসা করতে পারবে। আর এখন যেটা দেওয়া হচ্ছে মাসে মাসে, এটা হচ্ছে একটা ভোট রাজনীতির মানে অংশ বলেই আমি মনে করি। কিন্তু রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, মুখ্যমন্ত্রী বেকারদের ভাতা দিচ্ছেন, তাহলে বেকারত্ব রাজ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী বারংবার বলেন 40% বেকারত্ব কমেছে, এত শতাংশ বেকারত্ব কমেছে। বেকার রয়েছে, সেটা তো তিনি নিজেই একসেপ্ট করছেন দিন শেষে। ওইসব মুখ্যমন্ত্রী ওইসব কথা বললে হলো? একটা কাগজের টুকরো ফেলে দিলে হলো? ওসব মিথ্যে কথা। সবই চিৎকার করে বলবে যে আমি এত কোটি মানুষের চাকরি দিয়েছি। একদম বাংলায় কোনো বেকার নেই। তাহলে বেকার নেই, তাহলে আপনার বেকার ভাতা দিচ্ছেন কেন? এইগুলো মানুষকে ভুল বোঝানো। মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে মুখরোচকভাবে মানুষকে ভুল বোঝানো। আচ্ছা, বর্তমান সময়ে চাকরি হারা যদি একদিকে আমি রাখি, অন্যদিকে সুমন বিশ্বাস, নতুন যে বিতর্ক, চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস এখন বাংলার নেতা। সে তো মানুষ বলতেই পারে। আমি এখনো আজকের হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026, কোনো রাজনৈতিক দলে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা সদস্যপদ নেওয়া বা তাদের হয়ে প্রচার করা, এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে বা কোনো দলে যোগ দেওয়া, এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত নই। যদি আপনাদের কাছে এরকম কোনো তথ্য থাকে যে আমি কোনো দলে জয়েন করেছি, সেই দলের যারা সভাপতি আছে তাদের আপনারা বক্তব্য নিতে পারেন। আজকের দিন পর্যন্ত আমি কোনো দলে যোগ দিইনি। আর নেতা হয়ে গেছে সুমন বিশ্বাস বললেন, সে মানুষের নেতা হওয়ার ইচ্ছে প্রত্যেকেরই থাকে। মানে এটা একটা সহজাত প্রবৃত্তি। যদি কখনো আমারও জীবনে যদি সুযোগ আসে, মানুষের নেতা হব, যদি হওয়ার ইচ্ছা থাকে। এখনো এরকম কোনো পরিকল্পনা আমার নেই। তোমার মতো দাদা, একদিকে তুমি বলছো যে তুমি কোনো দলে যোগদান করোনি, অন্যদিকে হুমায়ুন কবিরের যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির একেবারে জেনারেল সেক্রেটারি এবং স্পোকস পারসন হিসেবে তোমার নাম একেবারে হুমায়ুন কবির নিজে তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। অন্যদিকে তুমি বলছো তুমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নও। দেখুন, এখন ব্যাপার হচ্ছে, আজকের যদি যার নাম বললেন তিনি যদি আবার কালকে একটা পোস্ট করে যে সুমন বিশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সেই কাগজটা তলায় গিয়ে যদি দেখেন যে রাজ্যের যিনি রাজ্যপাল আছেন তার সই নেই, তাহলে কি সুমন বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল? এগুলো কেন বলছেন, কেন লিখছেন, তিনিই ভালো বলতে পারবেন। আমার বক্তব্য যেটা, যে আমি আজকের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। এবার কেন লিখছেন, কিসে লিখছেন, বা স্পোক্স পারসন বলছেন, স্পোক্স পারসনের কাজ কি? দলের হয়ে কথা বলা। আমি শুনেছি বা আপনাদেরই বন্ধু বান্ধব আমাকে পাঠিয়েছে 16ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি, আজকের হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আমাকে কখনো দেখেছেন কোনো দলের হয়ে ব্যাটিং করতে? আমাকে কখনো দেখেছেন কোনো রাজনৈতিক দলের, যে দলের কথা বললেন তাদের তো অনেক রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আমাকে সেখানে সম্পৃক্ত হতে দেখেছেন? বা আমাকে সদস্যপদ নিতে দেখেছেন? আপনি দেখাতে পারবেন? বা যে দলের কথা বলছেন তারা কি রেজিস্টার দল? এগুলো নিয়ে আমার বিতর্কে যাওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে, আমি যদি কোনো দলে সদস্যপদ নিই, কোনো দলে যোগদান করি, তার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করি, তখন আপনারা বলতে পারবেন। এই সব কে পোস্ট করেছে, কে পোস্ট করেনি, সেইগুলো নিয়ে আমার তো উত্তর দেওয়াটা আমার সমীচীন হবে না। আর আমরা যে রাজনীতির কথা ভাবছি, যেখানে মানুষের কর্মসংস্থান হবে, যেখানে শিল্পায়ন হবে, যেখানে নারীদের সুরক্ষা হবে, যেখানে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হবে, যেখানে ঘরে ঘরে ক্ষুদ্র শিল্প গড়ে তোলার কথা হবে, হ্যাঁ, সেই রাজনীতিতে, মানুষের রাজনীতি, যেখানে মানুষের খাবার, মানুষ খাবে কি, সেই রুটি রুজির যে লড়াই যেখানে হবে, আমরা সেখানে নিজেদের যুক্ত করব। আমরা কখনোই কোনো উন্মাদনার বা কোনো ধর্মীয় বিভাজন, এই ধরনের যে যদি কোনো পলিটিক্স কখগ যাই থাকুক, সেখানে আমরা
যোগ্য শিক্ষকদের কি এমন খারাপ অবস্থা হলো যে তাদেরকে এই ধরনের রাজনীতিতে নেমে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে হবে? আমরা যদি কখনো নামি, ওই যে আমাদের নীতি, একটা শিক্ষকদের যে নীতি হওয়া উচিত, মানে তাদের সামনে যারা পড়াশোনা ছাত্ররা, তারা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অন্য অন্য জাতি হতে পারে, সুতরাং অল আর ইকুয়াল আইজ অফ মাইন্ড। সুতরাং যেখানে সকলের মুক্তির পথ, যে রাস্তা, সেই রাস্তায় যোগ্য শিক্ষকরা থাকবে। সেখানে আমরা কোনো উন্মাদনার পলিটিক্স যে কোনো প্রকারের আমরা সেখানে নেই। সুতরাং এই যোগদানের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে হুমায়ুন কবিরের পোস্ট মিথ্যে? আপনারা তাকে প্রশ্ন করতে পারেন, মিথ্যা কি সত্যি আমি কেন বলতে যাব? তাকে বলতে পারেন যে সুমন বিশ্বাসকে কবে জয়েনিং করিয়েছিলেন। তোমার নাম রয়েছে, তোমার ফোন নাম্বার রয়েছে, একেবারে তোমার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারই রয়েছে। আমিও দেখেছি। নিশ্চয়ই তার আমাদের ভালো লাগতে পারে। আমরা যখন গিয়েছিলাম তার কাছে, তখন আমরা বলেছিলাম যে বিধানসভায়, আপনিও সেদিন ছিলেন, যে বিধানসভায় যে শেষ বাজেট অধিবেশন, বিল আনার ক্ষেত্রে সোচ্চার হবেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আর যোগ্য শিক্ষকরা যারা আমাদের জন্য সত্যিকারে আমাদের পাশে থাকবে, কোর্টের লড়াই বা রাস্তার লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে আমরা তাদের পাশে থাকব। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আপনার দলে যোগ দিলাম, আমি ধরলাম যোগ দিলাম, তাহলে যোগ দিলেও তো একটা বিষয় থাকবে যে এই জয়েনিং হলো, এই একটা উত্তরীয় পড়া। আমরা কি এতটাই মানে কি বলবো, এতটাই নিচে নেমে গেছি? একটা যোগদান হলে একটা উত্তরীয় পরে শুনেছি, দেখেছি, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এগুলো আমরা দেখেছি যে একটা উত্তরীয় পড়ায়, একটা ফুলের সম্ভাষণ দেয়, বা যে ডেজিগনেশনটা দেয়া হয় সেই ডেজিগনেশনের তলায় সেই দলের সভাপতি বা চেয়ারম্যান বা ইত্যাদি যিনি পদ হোল্ড করছেন তার একটা সিগনেচার থাকে, তার একটা তারিখ থাকে। এগুলোর কোনো কিছু নেই। সুতরাং এই যেটা বলছেন, এগুলো আমার কাছে গুরুত্বহীন, এবং এইগুলো নিয়ে আমার প্রশ্নের উত্তর দেওয়াটাও ঠিক নয়। এই কারণে এগুলো ঝামেলায় জড়িয়ে যাওয়া। কারণ হচ্ছে, আমি যখন কোনো রাজনৈতিক দলে যোগ দেব, সেটা আমি আপনাদের 100% বলছি, যদি জীবনে কখনো দিই, রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখি এই যে প্রশ্নে, নীতির প্রশ্নে বা কর্মসংস্থানের প্রশ্নে, তখন আপনার 100% প্রেস মিডিয়া, বাংলার মানুষ এবং আমার ফেসবুকেও আপনারা দেখতে পাবেন আমি যা কর্মকাণ্ড করি। কোথাও যাই, হুমায়ুন কবিরের কাছেও যখন গিয়েছিলাম, মাননীয় বিধায়ক, সেটাও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। সুতরাং আমার যদি কোথাও যাবার থাকে, সেটা আমি আবার ফেসবুকে পোস্ট করব আনন্দের সাথে, মনের ভক্তির সাথে, যে আমি এই দলে যোগ দিলাম, এই কারণে যোগ দিলাম, বাংলার কর্মসংস্থান করতে পারবো, এজ রিল্যাক্সেশন দিয়ে আগামী দিনে বেকার যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে পারবো, লক্ষ লক্ষ যে আমার ফ্রেশার্স ভাই বোনেরা যারা এসএসসি পরীক্ষায় বসেছে তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো, কারণ বাংলায় 6 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। এইগুলো করতে পারলে তবেই রাজনীতিতে যাওয়া। আর অন্যথায় এই যে পার্থ চ্যাটার্জি, চোর পার্থ, চাকরি চোর পার্থ চ্যাটার্জিদের মতো কোটি কোটি টাকা ইনকাম করে 4,000 কোটি টাকার শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, 559 কোটি টাকা উদ্ধার হয়েছে, তাহলে বাকি টাকা গেল কোথায়? এই 4,000 কোটি টাকার উদ্ধারের যে বার্তা আমরা দিচ্ছি, তখনই এসব আপনারা দেখতে পাবেন। সুতরাং চোর পার্থদের ওই কোটি কোটি টাকা ইনকাম করে জেল খেটে ওরকম একটা নষ্ট জীবন যাপনের থেকে আমার পাড়াতে একটা চায়ের দোকান খুলে সম্মানের সাথে, বা আমরা যে পেশায় আছি শিক্ষক হিসেবে যতদিন আছি, সেই শিক্ষকতা করা যথেষ্ট সম্মানের। এইটুকুই, মানে ওই কলঙ্কিত জীবন আমরা জীবনযাপন করতে চাই না। সুতরাং আশা করব, যদি আপনাদের আরও উত্তর জানার থাকে, যারা পোস্ট করেছেন তাদের প্রতি আমার অটুট শ্রদ্ধা। তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কবে, কখন, কাদের উপস্থিতিতে আমি কোন দলে যোগ দিয়েছিলাম, কোনো দলে যোগ দিয়েছিলাম কিনা, বা যে স্পোক্স পারসন বলছেন আমার দ্বারা কোনো দলের স্পোক্স পারসন হিসাবে কোনো বক্তব্য পেয়েছেন কিনা। যেহেতু ব্যক্তি আমি, আমার কোনো প্রতিক্রিয়া আজ পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং এইগুলো নিয়ে আমার সময় কাটানো ঠিক নয়।